মাধ্যমিক 2027 সকল যোদ্ধাদের স্বাগত। দেখো সামনেই তোমাদের সামেটিভ এক্সাম, সেই জন্য সেই সামেটিভ এক্সামকে মাথায় রেখে আমি আজকে চলে এসেছি তোমাদের পোয়েম যেটা আছে মাই ওন ট্রু ফ্যামিলি, তার একটা ওয়ান শট ক্লাস নিয়ে। এই ক্লাসটা করলে তোমার এই পোয়েম রিলেটেড আর কোনো ডাউট থাকবে না আশা করছি। দেখো, মাই ওন ট্রু ফ্যামিলি বাই টেড হিউজ, এই কবিতায় তোমরা দেখবে যে এটা একটা প্রকৃতি সচেতনতামূলক কবিতা। টেড হিউজ এখানে বলতে চেয়েছেন যে মানুষ তার নিজের স্বার্থ সিদ্ধির জন্য সবসময় প্রকৃতি ধ্বংস করছে এবং প্রকৃতি থেকে সে বিভিন্ন উপায় গ্রহণ করছে নিজের বিকাশের জন্য যে সমস্ত জিনিস প্রয়োজন, কিন্তু কিছু জিনিস প্রকৃতিতে ফিরিয়ে দিচ্ছে না। এবং আমরা যদি দেখি ভারতীয় কনস্টিটিউশনে বলা আছে যে টু সেফগার্ড এনভায়রনমেন্ট অ্যান্ড ওয়াইল্ড লাইফ, মানে প্রকৃতি এবং বন্যপ্রাণী সংরক্ষণ আমাদের একটা মৌলিক কর্তব্যের মধ্যে পড়ে। কিন্তু প্রশ্নচিহ্ন হলো যে আদেও কি আমরা সেই কর্তব্য পালন করছি? অবশ্যই না, আমরা কর্তব্য পালন করছি না। এখানে কবি টেড হিউজ সেই সচেতনতা বোধ জাগানোর চেষ্টা করছেন যে আমরা আমাদের নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য আমাদের নিজেদের লোভ এবং আমাদের যে বিরামহীন এগিয়ে যাওয়ার যে মানসিকতা, তার ফলে যেটা ক্ষতি হচ্ছে সেটা হচ্ছে এই প্রকৃতি নীরবভাবে ধ্বংস হচ্ছে। সেটা ডেভেলপমেন্টাল প্রজেক্টের জন্য, সেটা বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রিয়াল সেটআপের জন্য। আমরা কি দেখতে পাচ্ছি না, বিভিন্ন ইস্যু আমরা দেখতে পাচ্ছি এবং এই ইস্যুগুলো বেশিরভাগই দেখবে যে সমস্ত ক্ষতি হচ্ছে সেগুলো কিন্তু অ্যানথ্রোপোজেনিক ফ্যাক্টরস, অর্থাৎ ম্যান মেড ফ্যাক্টরস, মানে মনুষ্য সৃষ্ট কার্যকলাপের ফলেই প্রকৃতি ধ্বংস হচ্ছে। এবার তাহলে কি করব আমরা? কি শুধুমাত্র এই ধ্বংস হওয়াটা নীরবে স্বীকার করে নেব? না, তাহলে কিন্তু আমরা যেমন আমাদের প্রজন্ম বিপদে পড়বে, যে প্রজন্ম আসছে অর্থাৎ ভবিষ্যৎ প্রজন্ম, তাদের জীবনকেও আমরা থ্রেটেন করে দিচ্ছি, তাদের জীবনকেও আমরা সংকটের মধ্যে ফেলে দিচ্ছি। তো এখানে টেড হিউজ এই কবিতার মধ্য দিয়ে সেই সচেতনতা বোধ বা কনসিয়াসনেস জাগানোর চেষ্টা করেছেন। তাহলে আমরা চলে যাচ্ছি সরাসরি কবিতায় মাই ওন ট্রু ফ্যামিলি বাই টেড হিউজ। আমরা চেষ্টা করব প্রত্যেকটা লাইন যেগুলো খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার পার্সপেক্টিভে সেগুলো আমরা আলোচনা করব, এবং যে সমস্ত ইমেজ বা রূপক আছে সেগুলো আলোচনা করার চেষ্টা করব। এবং যখন দেখব যে ডিফিকাল্ট ভোকাবুলারি আছে, দেখো তার একটা আমি লিস্ট অলরেডি তৈরি করেছি, সেইগুলো আমরা আলোচনা করব কনটেক্সটে, কবিতার কনটেক্সটে, রাইট? তো চলো শুরু করছি আজকের ক্লাস মাই ওন ট্রু ফ্যামিলি। ওয়ান্স আই ক্রেপ্ট ইন অ্যান ওক উড, আই ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ। কবি বলছেন যে একদা আমি একটা ওক গাছের জঙ্গলে প্রবেশ করেছিলাম। হোয়াট ওয়াজ দ্য ইন্টেনশন? আই ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ। স্ট্যাগ মিনস, দেখো এখানে আমি দিয়েছি স্ট্যাগ মিনস মেল ডিয়ার, অর্থাৎ আমি হরিণের খোঁজে একদা একটা ওক গাছের জঙ্গলে প্রবেশ করেছিলাম। বেশ। আই মেট অ্যান ওল্ড ওম্যান দেয়ার, সারপ্রাইজিংলি, অর্থাৎ অবাক করার বিষয় হলো আমি সেখানে একজন ওল্ড ওম্যানকে সেখানে দেখলাম। দেখো, ক্রেপ্ট মিনস ওয়েন্ট কোয়াইটলি, অর্থাৎ নীরবে প্রবেশ করা অথবা হামাগুড়ি দিতে দিতে প্রবেশ করা। আই মেট অ্যান ওল্ড ওম্যান দেয়ার, অল নবলি স্টিক অ্যান্ড র্যাগ। এবার সেই মহিলার অ্যাপিয়ারেন্স কিরম ছিল? নবলি মিনস আনস্টেডি, মহিলাটি দৃঢ়ভাবে দাঁড়াতে পারছিলেন না। এবং র্যাগ মিনস তার যে পরিধান ছিল জীর্ণ পরিধান। সি সেড, আই হ্যাভ ইউর সিক্রেট হেয়ার ইনসাইড মাই লিটল ব্যাগ। উনি অবাক দৃষ্টিতে বললেন যে আমার এই ব্যাগের মধ্যে তোমার সব রহস্য আছে। Then she began to crackle and I began to quake. Now crackle means, I have given here crackle means laugh unpleasantly, মানে কর্কশ ভাবে হাসা। Then she began to crackle and I began to quake. এবং রহস্যজনকভাবে যখন তিনি হাসতে শুরু করলেন কর্কশভাবে, এবং আমি না কবি বলছেন আমি চমকে গিয়েছিলাম। quake means tremble, মানে আমি কেঁপে গিয়েছিলাম। বেশ। She opened up her little bag and I came twice awake. উনি ওনার ছোট্ট ব্যাগটা খুললেন এবং I came twice awake, এবং আমি দুবার জেগে ওঠা, মানে দুবার তো জেগে ওঠা যায় না, কিন্তু I was totally surprised to see what it contained.
সারাউন্ডেড বাই আ স্টিয়ারিং ট্রাইব অ্যান্ড মি টাইড টু আ স্টেক। তারপরে কবি কি দেখলেন না, কবি একটা ট্রাইব অর্থাৎ আদিবাসী সম্প্রদায়ের মানুষ কবিকে ঘিরে আছে এবং কবি একটা পোল বা পোস্টের সঙ্গে শক্তভাবে বাঁধা আছে। দেখো এখানে আমি লিখেছি স্টিয়ারিং মিনস গেজিং, অর্থাৎ সেই আদিবাসী সম্প্রদায় কবির দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন, এবং স্টেক মিনস পোল বা পোস্ট, একটা খুঁটির সঙ্গে কবিকে বাঁধা আছে। দে সেড, হু সেড, সেই আদিবাসী সম্প্রদায়ের মানুষ, উই আর দ্য ওক ট্রিজ, ইউর ওন ট্রু ফ্যামিলি। দেখো কবি বলছেন, তারা কবিকে বলছেন, উই আর দ্য ওক ট্রিজ, আমরা হচ্ছে সেই ওক গাছ, তোমার প্রকৃত পরিবার। উই আর চপড ডাউন, চপ ডাউন আই হ্যাভ রিটেন হেয়ার, চপ ডাউন মিনস কাট ডাউন, অর্থাৎ আমাদেরকে কেটে ফেলা হয়েছে। উই আর টর্ন আপ, আমাদেরকে আপরুট অর্থাৎ সমূলে তুলে ফেলা হয়। ইউ ডোন্ট ব্লিঙ্ক অ্যান আই, দেখো এই ব্লিঙ্ক অ্যান আই ইজ অ্যান এক্সপ্রেশন টু থিঙ্ক অ্যাবাউট হেয়ার। ব্লিঙ্ক অ্যান আই মানেটা কি না, ব্লিঙ্ক অ্যান আই মানে সেদিকে তোমার কোনো দৃষ্টি নেই, মানে ইউ আর ইনডিফারেন্ট টু দিস। যখন আমাদের তুলে ফেলা হচ্ছে বা কেটে ফেলা হচ্ছে সে বিষয়ে তোমার কোনো ভ্রুক্ষেপ নেই বা দৃষ্টি নেই। নাও আনলেস ইউ মেক আ প্রমিস নাও ইউ আর গোয়িং টু ডাই, তুমি যদি এখন এই প্রতিশ্রুতি না করো তাহলে কিন্তু তুমি এখানেই তোমার মৃত্যু হবে বা আমরা তোমাকে ছাড়বো না। নাও হোয়াট ইজ দ্য প্রমিস? whenever you see an oak tree felled, যখনই তুমি দেখবে একটা ওক গাছকে কেটে ফেলা হচ্ছে, swear, প্রতিশ্রুতি নাও বা অঙ্গীকার করো, now you will plant two, এবং তুমি দুটো ওক গাছ লাগাবে। একটা ওক গাছ যখনই তুমি দেখবে যে তুলে ফেলা হচ্ছে বা কেটে ফেলা হচ্ছে, তখনই তুমি প্রতিশ্রুতি করো যে দুটো ওক গাছ তুমি লাগাবে। Unless you swear, the black oak bark will wrinkle over you. Now wrinkle I have written here, see, wrinkle means crease, অর্থাৎ কুঞ্চিত, তাই তো? তাহলে যদি তুমি এই প্রতিশ্রুতি না নাও তাহলে এই কালো ওক গাছের ছালগুলো তোমাকে পুরো একদম তোমার কুঞ্চিত করে দেবে। wrinkle verb, wrinkle here used as verb. and root you among the oaks, এবং তোমাকে পুঁতে দেবে among the oaks where you were born, যেখানে তুমি জন্মেছিলে but never grew। মানে এখানে বলতে চাইছেন যদিও তোমার জন্ম হয়েছিল প্রকৃতির কোলে, যেমনভাবে আমরা প্রত্যেকেই কিন্তু প্রকৃতির কোলেই বেড়ে উঠি, কিন্তু এই লাইনের মধ্যে দিয়ে কবি বলতে চেয়েছেন and root you among the oaks where you were born but never grew, যদিও তুমি প্রকৃতির কোলেই জন্মেছিলে কিন্তু প্রকৃতির সঙ্গে তোমার যে সম্পর্ক, যে আত্মিক সম্পর্ক ছিল সেটা কিন্তু বিচ্ছেদ হয়ে গেছে। সেই জন্য তিনি বলেছেন were born but never grew, কিন্তু ধীরে ধীরে তুমি প্রকৃতি থেকে দূরে সরে গেছো। দেখা যাক নেক্সট পেজ। দিস ওয়াজ মাই ড্রিম বিনিথ দ্য বাউস। আচ্ছা, এতক্ষণ কবি বলছেন এই যে ওক গাছের সঙ্গে তাকে বাঁধা হয়েছিল, তার সঙ্গে মহিলার দেখা, এই পুরো বিষয়টা এটা কিন্তু একটা ড্রিম ছিল, এটা একটা ড্রিম ছিল। দিস ওয়াজ মাই ড্রিম বিনিথ দ্য বাউস, অর্থাৎ ওক গাছের শাখার নিচে আমি এটা একটা স্বপ্ন দেখেছিলাম। দ্য ড্রিম দ্যাট অল্টার্ড মি, যেটা আমার দৃষ্টিভঙ্গি প্রকৃতির প্রতি সেটা পুরোপুরি পরিবর্তন করেছিল। when I came out of the oak wood back to human company, যখন আমি ওই ওক গাছ থেকে, ওক গাছের জঙ্গল থেকে বেরিয়ে এলাম কোথায়? সমাজে, অর্থাৎ এই পৃথিবীতে। my walk was the walk of human child, আমার যে হাঁটা অর্থাৎ আমার যে সমস্ত ব্যবহার আচরণ সেটা হিউম্যান চাইল্ড মানে সাধারণ মানুষের মতোই ছিল। বাট মাই হার্ট ওয়াজ আ ট্রি, কিন্তু আমার যে অন্তরের যে সংকীর্ণতা ছিল সেটার কিন্তু বিকাশ ঘটেছিল, অর্থাৎ প্রকৃতির প্রতি আমার যে মনোভাব ছিল আগের সেই মনোভাবের একটা বিপুল পরিবর্তন ঘটেছিল। কিভাবে? এই ড্রিমের মধ্য দিয়ে, অর্থাৎ এই স্বপ্নের মধ্য দিয়ে। সুতরাং এইভাবে কবি এখানে একটা প্রকৃতির প্রতি যে ভালোবাসা বা প্রেম, তার প্রকৃতির প্রতি যে সচেতনতা বোধ, সেই বোধ জাগ্রত করার চেষ্টা করেছেন। আশা করছি তোমাদের
এই কবিতা মাই ওন ট্রু ফ্যামিলি বাই টেড হিউজ বুঝতে কোনো অসুবিধা হয়নি, এবং প্রত্যেকটা লাইনে আমি চেষ্টা করেছি যে মিনিংগুলো যাতে ক্লিয়ার হয়, তোমাদের প্রশ্ন এই লাইনগুলো থেকে এলে যাতে তোমরা অ্যাটেম্প্ট করতে পারো, সেই জন্য আমি প্রত্যেকটা লাইন কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করলাম। আশা করছি তোমাদের এই ওয়ান শট ক্লাসটা ভালো লেগেছে। যদি ভালো লাগে সঙ্গে থাকবে এবং একটা লাইক করে দেবে।